আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সরকারের অন্যতম কাজ, বললেন প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচনের প্রতিশ্রুতি। প্রফেসর ইউনূস তারেক রহমান বৈঠকে সমাধান ব্যবধান যেকোনো কিছুই হতে পারে বলছে বিএনপি। ডিসেম্বর এপ্রিলের মাঝামাঝি নির্বাচনের আশা। আশপাশের দেশের তুলনায় বাংলাদেশে করোনা আক্রান্ত অনেক কম বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। 400 কোটি টাকা খরচে 3 বছরের মধ্যে দেশ থেকে 50,000 কোটি টাকার চামড়া রপ্তানির সম্ভাবনা। চীনের কৃত্রিম চামড়ার কারণে দাম কমছে মন্তব্য। এবং ঈদের ফিরতি যাত্রায় শিডিউল অনুযায়ী ট্রেন চলছে। সরকারি ছুটি আরও 3 দিন বাকি থাকায় ঈদ উদযাপনে এখনো ঢাকার বাইরে যাচ্ছেন অনেকে। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ব্রিটিশ দম্পতির চুরি যাওয়া গাড়ি চোরের কাছ থেকে ছিনিয়ে আনার খবর। Primacy in build. German technology. Bangladesh's first Thermex rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই সরকারের এখন অন্যতম কাজ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। তিনি বলেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, দল নিষিদ্ধ নয়। লন্ডনে একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের লন্ডনে নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় পার করছেন। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথ পাওয়েল সাক্ষাৎ করেছেন অধ্যাপক ইউনূসের সঙ্গে। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চ্যাথাম হাউসে মূল বক্তা হিসেবে নীতি সংলাপে অংশ নেন অধ্যাপক ইউনূস। ব্রিটিশ ও আন্তর্জাতিক কূটনীতিক, গবেষক এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। দেশে কবে নির্বাচন হবে, কিভাবে হবে এবং সরকারের বর্তমান কাজগুলো কি তা নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি। 17 বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি। আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন। দেশের তরুণরা মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। গত 17 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল তারা। নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সরকারের লক্ষ্য। এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, গণহত্যার বিচারের পরে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল। এই দলটি নিয়ে এখন বিতর্ক আছে। তারা মানুষ হত্যা করেছে। গত 10 মাসে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চায়নি। জাতি নির্ধারণ করবে তাদের পরিণতি কি হবে। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়নি। আমরা বলছি তাদের বিচার হোক, সে পর্যন্ত রাজনীতি বন্ধ থাকুক। রোহিঙ্গাদের দেশে ফেরাই একমাত্র পথ বলে আবারও মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। রোহিঙ্গাদের নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কবে তারা ফিরে যাবে। রোহিঙ্গা যারা বাংলাদেশে এসেছিল তাদের অনেকে 5 মাস বয়সী থেকে শুরু করে 5 বা 7 বছর বয়সীও ছিল। সবাই কিশোর। প্রতি বছর নতুন করে যুক্ত হচ্ছে 35,000 শিশু। এই প্রজন্ম ভয়াবহ রাগ নিয়ে বড় হচ্ছে।
মার্কিন সরকার বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করে দেওয়ার পর প্রশ্ন উঠেছে তাদের ভরণ পোষণ কে দেবে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। অধ্যাপক ইউনুস বলেন, মোদী সরকারের নীতিই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা যাতে এমন কোনো কথা না বলেন যাতে বাংলাদেশ অশান্ত হয়। অন্তর্বর্তী সরকারের এমন অনুরোধ রাখেনি ভারত। এখনো শেখ হাসিনা বাংলাদেশকে অস্থির করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সমাধান বা ব্যবধান যে কোনো কিছুই হতে পারে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তবে ইতিবাচক কিছু হবে বলেই তার প্রত্যাশা। চ্যানেল আইকে তিনি বলেছেন, ডিসেম্বর আর এপ্রিলের মাঝামাঝি কোনো সময়েও নির্বাচন হতে পারে। রাহুল রায় জানাচ্ছেন। বৃদ্ধ, নারী, পুরুষ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন দেওয়ার কথা বলার পরপরই এ নিয়ে আলোচনা শুরু হয়। গুরুত্ব পায় বিএনপির অসন্তুষ্টির কথা। তবে লন্ডন সফরে থাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ১৩ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের সূচি নির্ধারণের পর আলোচনা ভিন্ন দিকে মোড় নেয়। জনমনে প্রশ্ন ওঠে, তবে কি দেশের এমন ইস্যুর সমাধান লন্ডনেই হবে? অনেক কিছু হইতে পারে, সমাধানও হইতে পারে, ব্যবধানও হইতে পারে না। তা আমাদের সাথে চেয়ারম্যান একটা মত বিনিময় করছেন, আমরা বলছি যে ঠিক আছে, দাওয়াত দিচ্ছে, দাওয়াত অবশ্যই সমান করা ভালো। এটা শুভেচ্ছার মধ্যেও শেষ হইতে পারে, রাজনৈতিক আলোচনার মধ্যেও হইতে পারে, অনেক রকমই হইতে পারে। বিএনপির ওজন পরিমাপ করে উনি যদি একটা সমাধানের পথের প্রস্তাব দিতেও পারে। বৈঠকে ইতিবাচক কিছু হবে বলেই মনে করছেন বিএনপির এই নেতা। আমি ভাবছি পজিটিভ, ঠিক আছে, মানুষও ভাবছি পজিটিভ। সেটা পজিটিভটা তো হবে এই দুজনের মধ্যে আলোচনা হবে। যদি জনস্বার্থে, গণতন্ত্রের সাথে, নির্বাচনের স্বার্থে প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়ে কোনো কথা বলেন, তাহলে তো সমাধানের পথটা বেরিয়ে আসে। ক্ষমতা বলে বা অধিকার বলেই আমরা চেয়ারম্যানকে দিয়ে দিচ্ছি। অবস্থার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত উনি নেবেন, ওনার মুখ থেকে আমাদের কাছে আসলে, প্রকাশিত হলে সেটা আমরা অনুসরণ করবো, বাস্তবায়ন করতে আমরা সচেষ্ট থাকবো। এখন প্রধান উপদেষ্টা যা বলে আসবেন সেটা আবার বাইডনের পর যদি ওনার প্রিয় যদি পাল্টায় দেয়, বা ওই আসিফ যদি পাল্টে দেয়, অথবা আসিফ নজরুল যদি পাল্টায় দেয়, সেটা উনি পারবেন কিনা সেটা তো জানি না। গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আলোচনার মাধ্যমে ডিসেম্বর আর এপ্রিলের মাঝামাঝি কোনো সময়েও নির্বাচন হতে পারে। যদি একটা মাঝামাঝি হয়, সেটা যদি জনগণ দ্বারা সমর্থিত হয়, সেখানে আমরাই বা এই দুনিয়া বসে থাকবো। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আশপাশের দেশগুলোতে প্রতিদিন যে পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে সে তুলনায় বাংলাদেশে আক্রান্তের হার কম। সেজন্য আতঙ্কগ্রস্ত না হয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, শনি রোববারের মধ্যে সারা দেশের সব হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। লালা নওশিন জানাচ্ছেন। প্রায় ৫ বছর আগে সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করে যে কোভিড-19-এর আবির্ভাব ঘটেছিল, ২০২৫ সালের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আবারও আগমন সেই করোনা ভাইরাসের। ওমিক্রনের ২টি সাব ভ্যারিয়েন্টে বছরের শুরু থেকেই আক্রান্ত হচ্ছিল অল্প বিস্তর মানুষ। তবে জুন মাসে দেশে আক্রান্তের পরিমাণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জানুয়ারি থেকে মে পর্যন্ত ১৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কেবল জুন মাসে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। আক্রান্তের হার ১২ থেকে ১৩% মধ্যে থাকায় জনগণকে আতঙ্কগ্রস্ত না হওয়ার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এইটা কিন্তু অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম। আমরা আতঙ্ক সৃষ্টি করার জন্য নয়, বরং আতঙ্ক যাতে সৃষ্টি না হয় সেই জন্য আপনাদের মাধ্যমে এই প্রচারটুকু আমরা করতে চেয়েছি। তবে করোনা পরীক্ষার জন্য হাসপাতালগুলোতে যে কিট স্বল্পতা রয়েছে তা দ্রুতই নিরসন হবে বলে জানায় অধিদপ্তর। অলরেডি ২৮,০০০ র্যাপিড অ্যান্টিজেন কিট এসেছে এবং ১০,০০০ আরটিপিসিআর অ্যান্টিজেন কিট আজকে আমরা পাবো এবং আমরা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে অলরেডি যোগাযোগ করেছি। আমরা আশা করছি কিটের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আশা করি শনিবারের মধ্যে আমরা সকল জেলা হাসপাতাল পর্যায়ে
কোভিডের পেশেন্টের জন্য রোগী থাকুক বা না থাকুক আমরা বেড আমরা প্রস্তুত করে ফেলবো ইনশাআল্লাহ। মহাপরিচালক জানান, কোভিড চিকিৎসার জন্য অবস্থাভেদে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আগে যারা টিকা নিয়েছেন তাদেরকে বুস্টার ডোজ ও যারা এখনো নেননি তাদের দ্রুত করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সাভারে স্থানান্তরিত ট্যানারিগুলো পুরোপুরি আন্তর্জাতিক মানের বা কমপ্লায়েন্সের না হওয়ায় ইউরোপ আমেরিকায় চামড়া রপ্তানি করা যাচ্ছে না বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা। তারা বলছেন 400 কোটি টাকা খরচ করলে আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশ থেকে 50,000 কোটি টাকার চামড়া রপ্তানি সম্ভব। চীনের তৈরি সস্তা কৃত্রিম চামড়ার পণ্যের কারণেও বাংলাদেশের চামড়া বিদেশে খুব বেশি দাম পায় না বলে জানান খাত সংশ্লিষ্টরা। পরাগ কাসিম জানাচ্ছেন। কয়েক বছর আগে ঢাকার হাজারীবাগের ট্যানারি কারখানার বেশিরভাগই সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীতে স্থানান্তর করা হয়। সংশ্লিষ্টরা বলেছেন, ওই কারখানাগুলো এখনও পুরোপুরি আন্তর্জাতিক মানের হয়ে না ওঠায় উন্নত দেশগুলোতে চামড়া রপ্তানির সুবিধা পাচ্ছে না বাংলাদেশ। আমাদের এইখানে যে ট্যানারিগুলো কমপ্লায়েন্ট হওয়ার কথা, সেই কমপ্লায়েন্টগুলো আমরা ঠিকমতো করতে পারিনি, যার কারণে দেখা গেছে যে কাঙ্ক্ষিত দাম আমরা পাচ্ছি না। চীনের নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে আমরা আমাদের পণ্যগুলো কম দামে বিক্রি করছি, অথচ আমরা কিন্তু কমপ্লায়েন্ট বায়ার কিন্তু অনেক ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে। আমরা LWG সনদ না পাওয়ার কারণে তারা আমাদের থেকে চামড়া কিনছে না। এটি নিশ্চিত করলে বাংলাদেশের চামড়া রপ্তানিতে বড় সফলতা আসবে বলে মনে করেন তিনি। সব মিলে যদি 400 কোটি টাকা এখানে বিনিয়োগ করে, তাহলে আমি তরল বর্জ্য এবং কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা আমি এটা নিশ্চিত করতে পারি এবং ট্যানারিগুলো আপনার সার্টিফাইড হতে পারি। আমরা আগামী 2-3 বছরের ভিতরে কিন্তু $5 বিলিয়ন অর্থাৎ 50,000 কোটি টাকারও অধিক আমরা আয় করতে সক্ষম হব। এইখানে আমাদের যে যদি ট্যানারিগুলো সার্টিফাইড হতে পারি। খাত সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে চামড়ার চাহিদা কমে যাওয়ার আরেকটি বড় কারণ বাজারে কৃত্রিম চামড়াজাত পণ্যের জনপ্রিয়তা। চায়না কিন্তু বিশাল বাজার নিয়েছে আর্টিফিশিয়াল লেদার দ্বারা। তো এখন রিয়েল লেদারটা কিন্তু মানে আপনার অ্যাটলিস্ট এটা আপনার ধ্বংসের প্রায়। চায়না এখন যেটা করতেছে লাস্ট 10 ইয়ার্স আপনি ধরেন, আর্টিফিশিয়াল লেদার দ্বারা মানি ব্যাগ, ওয়ালেট, ভ্যানিটি ব্যাগ, শুজ যা বলেন আপনি, 15,000 টাকার জুতা এবং শু 3,000-এ দিচ্ছে, 2500-তে দেয়। তবে ভালো চামড়ার চাহিদা কখনোই শেষ হয়ে যাবে না বলেও মনে করেন তারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে এরই মধ্যে ঢাকায় ফিরছে মানুষ। ঈদের চতুর্থ দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকছে ঢাকামুখী ট্রেনগুলো। এবছর শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতে রাজধানীতে ফিরছেন যাত্রীরা। আবার ঈদের ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন অনেকে। জাকিয়া আক্তার জানাচ্ছেন। ঈদ উল আজহায় এবার লম্বা ছুটি থাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো কমলাপুর স্টেশনে নির্ধারিত সময়ে পৌঁছে যাচ্ছে। পরিবারের দেয়া ভালোবাসার উপহার হাত ভর্তি করে স্বস্তির নিঃশ্বাস নিয়ে ঢাকায় ফিরছেন তারা। ফ্যামিলির সবাই একসাথে দাদা বাড়ি চলে গেছিলাম, খুবই আনন্দের সাথে সবাই একসাথে বাবা। নিয়ে আসলাম ওই যে ময়মনসিংহ থেকে। খুব ভালো কাটাইছি ঈদ। এখন ওই যে বাবা আসছিল নিতে, বাপের বাড়ি যাইতেছি বেড়াইতে। আমি নিজের বাড়িতে ঈদ করছি, শ্বশুর বাড়িতে যাবো ঈদের ছুটিতে। সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ঝুঁকি ঝামেলা এড়াতে বেশিরভাগ মানুষ ঢাকায় ফিরছেন। তবে ঢাকায় ফেরা মানুষের পাশাপাশি এখনো ঢাকা ছাড়ছেন অনেকে। গাড়ি ঘোড়া পাইনি, জাম আছিল, এলেগন ফ্রি গাড়ি পাইতেছে যাইতেছি। ছেলেকে ঢাকা রাজধানীতে কিছু দর্শনীয় স্থান দেখাবো। পরীক্ষা বলে এবার ঈদটা মানে অত এনজয় করতে পারিনি। ঈদে কাজিনদের সাথে বেড়াতে গিয়েছি, তারপর খেলেছি। আমি চেষ্টা করি আমার সব ঈদগুলো আমি চিটাঙে করার। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাটছে, অনেক ভালো লাগতেছে। কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে ট্রেনে ফিরতি যাত্রা শুরু হয়েছে, তবে আগামী 2-1 দিনের মধ্যে ট্রেনে যাত্রীর চাপ বাড়বে। ঈদের সরকারি ছুটি 3 দিন থাকায় ঢাকা এখনো ফাঁকা রয়েছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। অবৈধ বিরতির পর আমন্ত্রণ আরও একবার। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবহ কাচারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। ঈদের ছুটিতে এক দর্শনার্থীর সঙ্গে অপ্রীতিকর ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের তথ্য, ভিডিওচিত্রে আল মোকসেদ জানাচ্ছেন।
8 জুন একজন দর্শনার্থীর সঙ্গে পার্কিং ফি নিয়ে গেটে এক কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে কাস্টোডিয়ান সহ কাছারি বাড়ির অন্য কর্মচারীরা মিলে দর্শনার্থীকে অফিসের মধ্যে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই ঘটনায় ওই দিন রাতেই অভিভাবক ও স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের হলেও এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক একটি শাহজাদপুর থানায় একটি মামলা করা হয়েছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর বর্তমানে কাছারি বাড়ি অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের পরিদর্শনের জন্য বন্ধ হয়েছে। থানায় একটি মামলা হয়েছে, যা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এই ঘটনায় আজকে কাস্টোডিয়ান নিজে বাদী হয়ে একটা মামলা দায়ের করছে। এই মামলা দায়ের পর পুলিশি অভিযান শুরু হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আমরা ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। ময়মনসিংহ 11 আসনের সাবেক সংসদ সদস্য আমানুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়েছে। মরহুমের বড় ছেলে আহসানুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি মরহুমের রাজনৈতিক আদর্শ ও তার অসামান্য কাজের কথা স্মরণ করেন। স্মরণ সভায় বিএনপির জেলা উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, চৌধুরী পরিবারের সদস্য এবং স্থানীয়রাও অংশ নেন। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে 5ম দিনের মতো অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এদিকে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে স্থানীয় পর্যায়ে জরুরি অবস্থা এবং আংশিক কারফিউ জারি করা হয়েছে। শহরটির মেয়র ক্যারেন ব্যাস জানান, স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এটি মাত্র 1 বর্গমাইল এলাকার জন্য জারি করা হয়েছে। এর আগে গোটা শহরে 23টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে বিক্ষোভকারীরা। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে গত শুক্রবার থেকে লস এঞ্জেলস শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়া বিক্ষোভে 4000 ন্যাশনাল গার্ড ও 700 মেরিন সেনা মোতায়েন করেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বিক্ষোভকে কেন্দ্র করে গণগ্রেপ্তারে এখনো পর্যন্ত 200-এরও বেশি মানুষ আটক করা হয়েছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদুল আজহায় সিনেমা হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্র এশা মার্ডার কর্মফল। সানি সানোয়ার পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন। নারী কেন্দ্রিক গল্পের সিনেমাটি পছন্দ করছেন দর্শকরা। সুলতানা হিমু জানাচ্ছেন। কে খুনি, কেনই বা করা হলো খুন? যেই খুনের রহস্য ভেদ করতে রাস্তায় নেমেছে পুলিশ প্রশাসন, এমনই এক খুনের ঘটনাকে উপজীব্য করে এগিয়েছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা এশা মার্ডার কর্মফল। আর মুক্তির পরই দর্শকপ্রিয়তায় এগিয়ে রয়েছে চলচ্চিত্রটি। বিশেষ করে নারী দর্শকরা সিনেমাটিকে এগিয়ে রাখছেন দেখার তালিকায়। মেয়েদেরকে নিয়ে কথা, ইয়ং জেনারেশনদের নিয়ে কথা, স্কুলের বাচ্চাদের নিয়ে কথা, কেন দেখবে না? খুবই ভালো হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব হলে এসে মুভিটা দেখার জন্য। উই আর জাস্ট নট আ শো পিস, উই শুড ডু অ্যান্ড আওয়ার ইন্ডাস্ট্রি শুড শো লাইক দিস টাইপ অফ মুভিজ। রোমান্টিক কিলার। সানি সানোয়ার পরিচালিত এই সিনেমায় গল্পের মুখ্য ভূমিকায় রয়েছেন আজমেরি হক বাঁধন ও পূজা ক্রুজ। এশা মার্ডার সিনেমার সিকুয়েল আনতে নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দর্শকের সারিতে থাকা পুরুষরা। এই ছবিটা দেখাতে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা মেয়ের একটা যে রেসপেক্ট, এই রেসপেক্টটা দেওয়া উচিত। আশা করব ভবিষ্যতে এটা আরো কয়েকটা সিকুয়েলও বের হবে। নারী অবলা জাত, এটা আর বলা যাবে না। আমরা এই সিনেমার আমরা 2 পর্ব চাচ্ছি। এত বড় একটা সাহস করেছেন যে এরকম একটা গল্পে একটা লিড ক্যারেক্টারে একটা নারীকে নিয়েছেন এবং সেটা আবার ঈদে রিলিজ করার সাহস করেছেন। কিছু নিকৃষ্ট মানুষের বিরুদ্ধে একটা বড় দর্শকের এই ভালোবাসায় উচ্ছ্বাস সিনেমার কলাকুশলীদের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা বিশেষ সংবাদ।
অভিযোগ করার পর ব্যস্ততার কথা বলে পুলিশ যখন তদন্ত করতে অনাগ্রহ দেখান, তখন বাধ্য হয়ে চুরি হয়ে যাওয়া গাড়ি উদ্ধারে নিজেরাই মাঠে নামেন ব্রিটিশ দম্পতি মিয়া ফর্বস পেরি ও মার্ক সিমসন। গাড়ির অবস্থান শনাক্ত করে নিজেদের গাড়ি নিজেরাই উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। চুরি ঠেকাতে তাদের গাড়িটিতে এমন একটি গোপন নিরাপত্তা যন্ত্র লাগানো ছিল যেটি গাড়ির ইঞ্জিন চালু হতে বাধা দেয়। সঠিক পিনকোড, প্যাডেল কম্বিনেশন বা বোতামের সিকোয়েন্স ব্যবহার করে কেবল গাড়ির ইঞ্জিন চালু করা যায়। গাড়িতে এয়ার ট্যাগ লোকেটরও সংযুক্ত ছিল। এই যন্ত্রের সাহায্যে গাড়িটি কোথায় আছে তাও জানা যায়। সব মিলিয়ে লোকেশন নিশ্চিত হয়ে নিজেরাই তা আবার চুরি করে নিয়ে আসেন। দম্পতির ধারণা, চোরের দল একটি ফ্ল্যাট বেড ট্রাকে তুলে তাদের গাড়িটি চুরি করে নিয়ে যায়। এবারে কৃষি সংবাদ। যশোরে এবার করলা চাষে ভালো ফলন হলো। বাজার দর নিয়ে চরম হতাশ কৃষক। অন্যান্য বছরে প্রতি মন করলা 1 থেকে 1,500 টাকা দরে বিক্রি হলো। চলতি মৌসুমে তা বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা মন। এবারে প্রকৃতি সংবাদ। দখল ও দূষণে মরা খালে পরিণত হয়েছে নোয়াখালীর চৌমুহনীর দুটি খাল। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। ময়লা আবর্জনার দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। জলাবদ্ধতা নিরসন সহ পরিবেশ বিপর্যয় রোধে খালগুলো দখল ও দূষণ মুক্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বরাদ্দ পেলে খাল সংস্কারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYDর অন্যতম জনপ্রিয় একটি মডেল সেগাল, যা সম্প্রতি ডলফিন সার্ফ নাম দিয়ে এটি ইউরোপের বাজারে ছাড়া হয়েছে। সেখানে এটির দাম পড়বে প্রায় 18,000 পাউন্ড। বৈদ্যুতিক গাড়ি হিসেবে পশ্চিমা বাজারের জন্য সস্তা, BYD ইতিমধ্যে চীনের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 2 বছর আগে থেকে ইউরোপীয় বাজারে প্রবেশের পর থেকে BYD বেশ দ্রুত তাদের বাজার সম্প্রসারণের সক্ষমতার পরিচয় দিয়েছে। এমনকি 2024 সালে BYD যুক্তরাষ্ট্রের ইলন মাস্কের টেসলা ব্র্যান্ডকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি এবং বড় বৈদ্যুতিক গাড়ি নির্মাতায় পরিণত হয়েছে। সময় হলো আবারও বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে ভিনিসিয়াসের। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। বাংলাদেশ থেকে হজযাত্রীর কোটা অব্যাহত রেখে 2026 সালের হজের ডেডলাইন ঘোষণা করেছে সৌদি সরকার। এবছর সুষ্ঠু হজ ব্যবস্থাপনার শীর্ষে আছে সিঙ্গাপুর আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। এদিকে চ্যানেল আইতে সংবাদ প্রচারের পর মিনা থেকে ফেরার পথে হারিয়ে যাওয়া 5 জন হাজির মধ্যে 4 জনের সন্ধান পাওয়া গেছে। মক্কা থেকে MY আলাউদ্দিনের প্রতিবেদন। চ্যানেল আইতে সংবাদ প্রচারের পর হারিয়ে যাওয়া MD নুরুল ইসলাম মন্ডল, MD হাফিজুর রহমান, খন্দকার হুমায়ুন কবিরকে জীবিত এবং ATM খায়রুল মন্ডলকে স্থানীয় হাসপাতালে মৃত অবস্থায় শনাক্ত করে মক্কায় বাংলাদেশ হজ মিশন। এছাড়া MD আব্দুল আজিজ এর খবর এখনো পাওয়া যায়নি। এদিকে হজ শেষ না হতে 2026 সালের হজের ডেডলাইন ঘোষণা করেছে সৌদি সরকার। 12 অক্টোবর হজ চুক্তি, 18 এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের ফ্লাইট শুরু হবে। গতকাল হাবের সাথে যৌথ বৈঠক শেষে এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা। এবছর যেসব ট্রাভেল এজেন্সি অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। 26 সালের হজের প্যাকেজ ওনারা ঘোষণা করেছেন। নিবন্ধন কবে হবে, বাড়ি ভাড়া কবে করতে হবে, ফার্স্ট ফ্লাইট 18 এপ্রিল। সৌদি আরব থেকে আমরা বাংলাদেশে গিয়েই হজের 2026 সালের কার্যক্রম আমাদের শুরু করতে হবে। এজেন্সি তাদের পারফরমেন্স নট গুড এবং আমরা তাদের কারণে বিব্রত অবস্থায় পড়েছি। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব ইন কোঅপারেশন উইথ হাব। সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন হাব প্রেসিডেন্ট। আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা একটা ঐক্যবদ্ধভাবে আগামী 26 সালে হজটা যেন সুন্দরভাবে হয় সেই চেষ্টা অব্যাহত রেখে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। হজ পালন করতে এসে আজ আরো একজন হজযাত্রী মৃত্যুবরণ করেছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 22 জন, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সৌদি আরবের মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা এবং করোনা রোগীদের জন্য 24 ঘন্টা সার্ভিস সেন্টার চালুর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। সিটি মেয়র বলেন, করোনা সম্ভাব্য সংক্রমণ মোকাবেলায় চট্টগ্রামে স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারকে একসাথে কাজ করতে হবে। এ সময় তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন এবং মাস্ক পরার আহ্বান জানান। জরুরি সভায় আরও ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার অং সুই প্রুম মার্মা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অত্যন্ত জরুরি যে কথাটা আমি বারবার বলছি, মাস্ক আমাদের পরতেই হবে। আমাদেরকে আতঙ্কিত হলে চলবে না, কারণ আগেও আমরা এগুলো ফেস করেছি। প্রথমে হয়তো আমাদেরকে ভয় পেয়েছিলাম 2020 সালে 21 সালে, কারণ প্রথমে আমরা এই ট্রিটমেন্ট গাইডলাইনটা আমরা দিতে পারিনি। কিন্তু ইনশাল্লাহ এখন আমরা, যেহেতু নিউমোনিয়া হচ্ছে ফিচার্স, তাহলে নিউমোনিয়ার ব্যাপারে আমাদেরকে সবাই সতর্ক থেকে নিউমোনিয়ার গাইডলাইনে যদি আমরা চিকিৎসা করতে পারি, তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা কোভিডের সাসপেক্টেড কেস যাদের মধ্যে লক্ষণগুলো দেখা যাবে তাদেরকে আমরা র্যাপিড টেস্ট দিয়ে শুরু করব। র্যাপিড টেস্ট আমাদের কিট অ্যাভেলেবল আছে। এবারে খেলার খবর। পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ 5 উইকেটে 156 রান। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সরকারের অন্যতম কাজ, বললেন প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচনের প্রতিশ্রুতি। প্রফেসর ইউনুস তারেক রহমান বৈঠকে সমাধান ব্যবধান যে কোনো কিছুই হতে পারে বলছে বিএনপি। ডিসেম্বর এপ্রিলের মাঝামাঝি নির্বাচনের আশা। আশপাশের দেশের তুলনায় বাংলাদেশে করোনা আক্রান্ত অনেক কম বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। 400 কোটি টাকা খরচে 3 বছরের মধ্যে দেশ থেকে 50,000 কোটি টাকার চামড়া রপ্তানির সম্ভাবনা। চীনের কৃত্রিম চামড়ার কারণে দাম কমছে মন্তব্য। এবং ঈদের ফিরতি যাত্রায় শিডিউল অনুযায়ী ট্রেন চলছে। সরকারি ছুটি আরও 3 দিন বাকি থাকায় ঈদ উদযাপনে এখনও ঢাকার বাইরে যাচ্ছেন অনেকে। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।